জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4 প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন, জনগণকে বোঝানোর দায়িত্ব সরকারের, বলছে বিএনপি। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নামবে জামায়াত এনসিপি। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকদের ভিড়, খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়, ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ, ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। সংসদ নির্বাচনের ব্যালট তৈরিতে কর্ণফুলী পেপার মিলে ব্যস্ততা, সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে কাগজের চাহিদা দিয়েছে কমিশন। 914 টনের বিপরীতে 19% সরবরাহ। আমরা যারা বয়স্ক লোক আছি তাদের উঠতে খুবই অসুবিধা হয়। কেন লাগাইছে? মানুষের কোনো সুবিধা হওয়া তো দূর কথা, ভোগান্তির শেষ নাই। কোটি টাকার প্রকল্পে আবর্জনার স্তূপ, চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। রাজধানীর বেশিরভাগ চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভার ব্রিজ অকেজো, মেরামত করে আনসার নিয়োগের পরিকল্পনা। এবং গাজায় প্রবল বৃষ্টিতে আশ্রয় শিবির প্লাবিত, বিপাকে লাখো ফিলিস্তিনি। বৈরী আবহাওয়ার মধ্যেও চলছে ইসরায়েলি হামলা, 20,000 শান্তিরক্ষী মোতায়েনে তৈরি ইন্দোনেশিয়া। দেখছিলেন শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4টি প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি বলছে জনগণকে বোঝানোর দায়িত্ব নিতে হবে সরকারকেই। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ ভোটকে বিজয়ী করতে মাঠে নামবে জামায়াত। আর গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। অস্থিরতা থামছে না রাজনীতির মাঠে। সংস্কার এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা মতভিন্নতা শেষে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জাতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নে একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। তবে দীর্ঘদিন পরের গণভোট এবং একাধিক প্রশ্নে সাধারণের বোধগম্যতা এবং আগ্রহ নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। বিএনপির বেশ কিছু মতামতকে পাশ কাটিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে সরকার। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনেক কিছু ছাড় দিয়েছে তার দল। তবে গণভোট নিয়ে জনগণকে জানানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক তার স্বার্থে অনেক কিছু ছাড় দিয়ে আমরা পজিটিভ, যাতে সরকার একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে পারে। আমরা আমাদের নির্বাচনী প্রচারণা করব। কিসের উপর গণভোট? সরকার জনগণকে অখারাজ করবে। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ বিজয়ী করতে জনগণকে সচেতন করতে কাজ শুরু করবে জামায়াত। একই সঙ্গে আগে গণভোটের দাবিতেও অনড় থাকার কথা বলছেন দলটির সেক্রেটারি জেনারেল। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে গিয়ে একটা সংকট তৈরি হয়। আমরা তো প্রধান উপদেষ্টাকে সেই সংকট দূর করার জন্য আবেদন করতেই থাকবো। আমরাই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনবো, মোটিভেশন করবো। গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে জুলাই আদেশের বেশ কিছু বিষয়ে আপত্তি জানানো এনসিপি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণভোটের ক্ষেত্রে মুখ্য না করার আহ্বান দলটির এই নেতার। আমাদের চেষ্টা থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান তৈরি করা, যাতে করে সনদে আমরা সেটা ইমপ্লিমেন্টেশন দেখতে পাই। এবং গণভোটের ক্ষেত্রে একটা দলের সাথে আরেকটা দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে গণভোটের ক্ষেত্রে মুখ্য না হয়। প্রচারণায় যাব, সেখানে গণভোটটাই ভিত্তিমূল হয়ে উঠবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্যরা একই সঙ্গে দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার কথা বলা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। খেলাফির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনীতিক ও ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বে সেই পুনঃতফসিলের সুবিধা কিনা তা যাচাই না করে ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষণের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সাইদিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা।
কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি করে বাংলাদেশ ব্যাংক। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। উদ্দেশ্য, গত 15 বছরে স্থবির থাকা ব্যবসায় গতি। আপনি যখন ক্যান্ডিডেট হবেন, আপনার রিশিডিউলিং করার ক্ষেত্রে যেই কমপ্লায়েন্স আছে, ঠিক আছে, আপনি যেহেতু এখন যদি নমিনেটেড হন, আপনার তো সে আর্থিক সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী পুরোটাই সিস্টেমের মধ্যে দিয়ে আসেন। অল্প স্বল্প দিয়ে রিশিডিউলিং না করে ওই নর্মালি আগের মতো যেরকম তো সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে, তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি, এই ধরনের নিজেরাও যদি বলতে পারে, তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধরে নিতে হবে, বিগত সরকারের সময় ধরে নিতে হবে তারা সঠিক কারণে প্রপার জাজমেন্ট পায় নাই। যারা কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা বা কোনো কিছুর শিকার হননি, হ্যাঁ, এবং অনুকূল পরিবেশে ব্যবসা করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নীতির সুবিধা, তাদেরকে এই বিশেষ নীতির সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, জুন মাস পর্যন্ত সবশেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের ব্যালট মুদ্রণের জন্য কাগজ প্রস্তুত করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। এই জন্য কারখানায় বেড়েছে কর্মচাঞ্চল্য। নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে 178 মেট্রিক টন। হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাল্প থেকে মন্ড, সেই মন্ড থেকে কয়েক ধাপে তৈরি হয় কাগজের রোল, পরে মেশিনের মাধ্যমে রোল কেটে করা হচ্ছে প্যাকেটজাত। নির্বাচন কমিশনের জন্য কাগজ তৈরি করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল, যা ব্যবহার হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট মুদ্রণে। কারখানা কর্তৃপক্ষ বলছে, ব্যালট পেপার মুদ্রণের জন্য রঙিন কাগজের চাহিদা দিয়েছে কমিশন, যার মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে রঙের কাগজ। এ কারণে কর্মব্যস্ত হয়ে উঠেছে কারখানাটি। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে প্রায় 11 কোটি টাকা। নির্বাচনের কাগজের অর্ডার পাইছে, এজন্য মেশিন এখন ভালো চলতেছে। এটা ব্যালট পেপারের কাগজ, সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনের কাগজ বানাইতেছি আমরা। মাস 2 মাস পরে আবার চালু হবে, আবার কিছু প্রোডাকশন হবে, আবার এইভাবে চলে। কিন্তু নির্বাচন অবস্থা এখন যে মাল ডেলিভারি চলতেছে মোটামুটি ভালোই আছে। তবে কাঁচামালের পর্যাপ্ত মজুদ না থাকায় একবারে সব কাগজ সরবরাহ করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। এই পর্যন্ত যে পরিমাণ র মেটেরিয়াল মজুদ আছে প্রায় 500 টনের উপরে, শুধুমাত্র রঙিন এবং ব্রাউন কাগজ বানানো হলো। পাইপলাইনে আরো কাগজ এখানে যোগ হবে। মোটামুটি আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট। কর্তৃপক্ষের তথ্য মতে, নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে 178 মেট্রিক টন সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিল। বাকি কাগজ ধাপে ধাপে জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। সময় সংবাদ, রাঙামাটি। ঢাকা উত্তর সিটির 8টি চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভার ব্রিজের বেশিরভাগই অকেজো। মেরামত ও রক্ষণাবেক্ষণের উদ্যোগও নেই, বরং এগুলো হয়ে উঠেছে নগরবাসীর ভোগান্তির কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিস্বার্থ ছাড়া চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভার ব্রিজের প্রকল্প নেয়ার কোনো কারণ নেই। আর সিটি কর্পোরেশন বলছে, যন্ত্রাংশ চুরি হওয়ায় অচল হয়ে পড়েছে চলন্ত সিঁড়ি। এগুলোর কোনোটি দেশে পাওয়া যায় না। শিগগিরই মেরামত শেষ করে নজরদারিতে আনসার নিয়োগ করা হবে। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম। রাস্তা পারাপারের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে ফুট ওভার ব্রিজ, পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় রয়েছে স্কেলেটর বা চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভার ব্রিজ। কিন্তু এসব চলন্ত সিঁড়ি বেশিরভাগই এখন অচল।
তাই নগরবাসীর সুবিধার বদলে এগুলো তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 20 কোটি টাকা ব্যয়ে ফার্মগেটে নির্মিত ফুটওভার ব্রিজে লাগানো হয়েছিল চলন্ত সিঁড়ি। উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যেই কোনো ঘোষণা ছাড়াই প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত এই সিঁড়িতে জমছে আবর্জনা। এটা 1 সপ্তাহ চলছে, 1 সপ্তাহ পরে বন্ধ হয়ে গেছে। এটা চালু করলে একটু ভালো হতো, জনসাধারণ চলাচলের জন্য সহজ হয়ে যেত, কষ্ট কম হতো। চালু হলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা যারা বয়স্ক লোক আছি তাদের উঠতে খুবই অসুবিধা হয়। শুধু এই ফুটওভার ব্রিজ নয়, রাজধানীর আরও 3টি গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজের অবস্থাও একই। বনানী বিমানবন্দর বাস স্ট্যান্ড, ইসিবি চত্বরে ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িগুলো অচল। এটা সৎ উদ্দেশ্য ছিল যে অনেক মানুষ ক্লান্ত অসুস্থ, তারা এগুলি ব্যবহার করলে তারা উপকৃত হবে। এটা এখনো তারা সেই সুবিধাটা পাচ্ছে না। প্রায় 6 মাস হলো এরকম নষ্ট হয়েছে। কেন লাগাইছে? মানুষের কোনো সুবিধা হওয়া তো দূর কথা, ভোগান্তির শেষ নাই। বিশেষজ্ঞরা বলছেন এসব চলন্ত সিঁড়ি বাংলাদেশের পরিবেশে খোলা জায়গায় ব্যবহারের উপযোগী নয়। বৃষ্টি, ধুলাবালি ও আর্দ্রতায় দ্রুত নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এতে বেড়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের ব্যয়। ব্যক্তি স্বার্থ ছাড়া এসব প্রকল্প নেয়ার কোনো কারণ দেখেন না তারা। বাংলাদেশের আবহাওয়া, ধুলাবালি, যানজট থেকে যেই পলিউশন হয়, এই জায়গায় আউটডোরে এসকেলেটর নির্ভর ফুটওভার ব্রিজ চলবে, আমার মনে হয় একটু জেনে কথা বলতে হবে যারা যারা এটাকে বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশে যদি আমি পলিউশন কন্ট্রোল করতে না পারি, ডাস্ট কন্ট্রোল করতে না পারি, বৃষ্টির জন্য যদি যথেষ্ট প্রোটেকশন না দিতে পারি, চুরিধারি যদি ঠেকাতে না পারি, মেনটেন্যান্সের প্র্যাকটিসটা যদি আনতে না পারি, এই ধরনের বিলাসী প্রজেক্ট করাটা মানে অন্যায়। সিটি কর্পোরেশন বলছে চলন্ত সিঁড়ি সচল রাখতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর সচেতনতার অভাব আর যন্ত্রাংশ চুরি। 2025-26 অর্থ বছরে ফুটওভার ব্রিজ নির্মাণ খাতে ঢাকা উত্তর সিটির বরাদ্দ 16 কোটি 50 লাখ টাকা। শিগগিরই চলন্ত সিঁড়িগুলো মেরামতের আশ্বাস কর্মকর্তাদের। মোটর থাকে, তারপরে আপনার উপরে যে পাটাতনটা থাকে সেই পাটাতনগুলো চুরি হয়ে যায়। এই চুরিটা রোধের জন্য স্যার আনসার নিয়োগের একটা উদ্যোগ নিয়েছেন এবং এটা খুব শীঘ্রই আশা করা যায় যে প্রতিটা ব্রিজে আমরা আনসার নিয়ে দিতে পারবো। নগরবাসীর প্রত্যাশা কাগুজে প্রকল্প নয়, বরং তাদের জন্য বাস্তবসম্মত প্রকল্প নেবে সিটি কর্পোরেশন। ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি ঠিক এভাবেই পড়ে রয়েছে বন্ধ বা অচল অবস্থায়। ফলে বাধ্য হয়ে নাগরিকদের চলতে হচ্ছে এই পাশের সিঁড়ি দিয়ে। পরিকল্পনাবিদরা বলছেন প্রযুক্তির ছোঁয়া যদি উন্নত না হয় তবে তা পরিণত হয় কিছুদিনের সাময়িক প্রদর্শনীতে, যার খেসারত দিতে হয় শেষ পর্যন্ত নগরবাসীকেই। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব নেতাদের অনুপস্থিতিতে এবারের জলবায়ু সম্মেলনে অনেকটা লক্ষ্যহীন হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। প্রথমবার এই সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশ সহ মৎস্য ও প্রাণী খাত রক্ষায় আন্তর্জাতিক পরিসরে দাবি তোলার বিকল্প নেই। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূনাশিস। পৃথিবীর 7ম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদী ভাঙন ও লবণাক্ততায় বিপন্ন হচ্ছে লাখো মানুষের জীবন জীবিকা। গত 10 বছরে বাস্তুচ্যুত হয়েছেন 1,47 লাখের বেশি মানুষ। ব্রাজিলের বিখ্যাত রেইনফরেস্ট আমাজন বেষ্টিত শহর বেলেমেতে COP30 সম্মেলনের লক্ষ্য নতুন কোনো প্রতিশ্রুতি নয়, বরং 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। বাংলাদেশের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণে উন্নত দেশগুলোকে গুনতে হবে $1.3 ট্রিলিয়ন। যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ট চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটা ঝুঁকিপূর্ণ দেশ, সেই জন্য আমাদের অ্যাডাপ্টেশন সাইডেও আমাদের কিন্তু ফান্ডিং এর জন্য আমাদের ক্লেম করা উচিত। উষ্ণতা বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মৎস্য ও প্রাণী সম্পদ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে প্রথমবার জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সম্মেলনে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দেশের মৎস্য ও প্রাণী খাত রক্ষায় এমন বিশ্ব আসরে দাবি তোলার কোনো বিকল্প নেই। শুধু পরিবেশের বিষয় না, কারণ এর সাথে মানুষের জীবন জীবিকার সম্পর্ক, এর সাথে আমাদের খাদ্য নিরাপত্তার সম্পর্ক, আমাদের যে প্রাণী সম্পদ এবং মৎস্য এত ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাহলে আমরা কি শুধু দেশেই বলবো, আমরা কপি গিয়ে বলবো না? তাই আমরা একটু দাবি করেছিলাম, আমাদেরকে FAO খাদ্য কৃষি সংস্থা তারা আমাদেরকে সহায়তাটা দিয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার যে অঙ্গীকার করেছে উন্নত দেশগুলো, সেই ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই ঋণ হিসাবে নয়, দিতে হবে অনুদান হিসাবে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এমনই দাবি তুলেছে এবারের সম্মেলনে। ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে 35টি হাত বোমা, জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সরঞ্জামও। পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচিতেও সরবরাহ করা হচ্ছে এসব ককটেল। বৃহস্পতিবার ককটেল বিস্ফোরণের সময় 3 জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে চালানো হয় অভিযান। এ সময় ক্যাম্পের 7 নম্বর সেক্টরের ককটেল তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। একটি 3তলা ভবন এবং সামনের আরও একটি ভবনে অভিযান চালিয়ে 35টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ বলছে, মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘাঁটি হিসেবে চিহ্নিত এই এলাকা। ককটেল তৈরির সরঞ্জাম পাই বিপুল পরিমাণে, প্রায় আপনারা দেখবেন 4 বস্তার পরিমত হয়েছে এখানে। পাশেই আরেকটা বাড়ি, নির্মাণাধীন বাড়ি, ওটাতে আমরা আরও অনেকগুলো ককটেল উদ্ধার করি। তো সব মিলে ককটেলের সংখ্যা হচ্ছে 35টা, আর প্রায় 4 বস্তার মতো জর্দার কৌটা, গ্লাস চূর্ণ, পেরেক, এগুলো উদ্ধার করতে পারি। কারখানাটিতে তৈরি ককটেলগুলো ব্যবহার হয় অভ্যন্তরীণ সংঘাতে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও এগুলো সরবরাহ করা হতো বলে ধারণা পুলিশের। জেনেভা ক্যাম্পের বাইরেও যেসব নাশকতার কাজ এতদিন হয়েছে বা বর্তমান সিচুয়েশনে হচ্ছে, সেখানে ব্যবহার হচ্ছে। তাছাড়া ভিতরে তাদের মধ্যে যে অন্তর্কন্দল আছে, নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয়, সেখানেও তারা ব্যবহার করে থাকে। পরে উদ্ধার হওয়া 35টি ককটেল রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে নিষ্ক্রিয় করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। এর আগে বুধবার সন্ধ্যায় রায়ের বাজারের বধ্যভূমি কবরস্থান থেকে 6টি পেট্রোল বোমা ও 4টি হাত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে র্যাব 2। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। উপকূলের লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও মাঠে নেই চাষি। প্রস্তুত হয়নি মাঠ, গর্তে পড়ে আছে শত শত মন অপরিশোধিত লবণ। চাষিদের দাবি, ন্যায্য মূল্যে নিশ্চিত না হওয়া পর্যন্ত লবণ মাঠে নামবেন না তারা। বিসিকের আশা, শিগগিরই উৎপাদনে যাবেন চাষিরা। আর ন্যায্য মূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্প সচিব। মোহাম্মদ ফরাজার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সদর উপজেলার হায়দারপাড়া বটতলী এলাকা। গত বছর এদিনে মাঠে লবণ উৎপাদনে ব্যস্ত ছিল চাষিরা। আর এবছর লবণ উৎপাদন তো দূরে থাক, এখনও মাঠ প্রস্তুত কিংবা মাঠেই নামেনি তারা। শীতকালকে ঘিরে শুরু হয় দেশের লবণ উৎপাদনের প্রধান মৌসুম, যা চলে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত। এই সময়ে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় অঞ্চলে লবণ মাঠ তৈরি থেকে শুরু করে উত্তোলন হয় সমুদ্রের নোনা পানি শুকানোকে কেন্দ্র করে। হায়দারপাড়া বটতলী গ্রামের লবণ চাষী সৈয়দ আলম গত বছর 2 একর জমিতে লবণ চাষ করে উৎপাদন করেন 950 মণ লবণ, কিন্তু লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় গুনতে হয়েছে 2.5 লাখ টাকার লোকসান। গেল বছর হসকানি মাঠ গজিলাম, 5 মাঠ মধ্যে 2 লাখ 2.5 লাখ টাকা হসকাই, 2জন মানুষের দামাইতে 3 লক্ষ টাকা, তুলে হান আছে, খরচ আছে, তুলে ফুসাইতে পারি, নুনের দাম কম। শুধু সৈয়দ আলম নন, এখনও লবণ মাঠে নামেনি কক্সবাজার সদর, ঈদগাঁ, টেকনাফ, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার চাষিরা। তাদের দাবি, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত এবং জমির লিজ মূল্য না কমালে মাঠে নামবেন না তারা। এবছর আমরা মাঠে নামবো না, কারণ আমি গেল বছর 4 একর মাঠ করে 3 লাখ টাকা লস দিছি। প্রায় 1000 মণ নুন আমাদের গাতের মধ্যে থাকি গেছে, আমরা বিক্রি করতে পারছি না লবণের দাম না পাওয়ানোর কারণে। এখনও মাঠে মজুদ রয়েছে গত বছরে 3,40,000 মেট্রিক টন লবণ। এখন শুধুমাত্র বাঁশখালীর সোনুয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার চাষিরা মাঠে নেমেছেন। তবে শীঘ্রই লবণ উৎপাদনে মাঠে নামবেন চাষিরা, এমনটাই আশা বেসিকের। আশাবাদী যে চাষিরা মাঠে অচিরেই নেমে যাবে, যেসব এলাকা এখনো নামেনি। এবং বাঁশখালী এবং কুতুবদিয়ায় আমরা আশা করছি যে সামনের সপ্তাহে আমরা প্রথম লবণটা পাবো। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব জানালেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ নানা সমস্যা নিরসনে কাজ করছেন তারা। উৎপাদনকারীরা ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তাদের ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদের একটা পাওয়ার প্রেজেন্টেশন হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা, যারা মিলাররা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে। আমরা সেটা পর্যালোচনা করে নতুন করে
এই মূল্য নির্ধারণের জন্য কমিটি আছে, সে কমিটি মিটিং করব। গত বছর ৬৯,০০০ একর জমিতে ৪১,০০০-এর বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত ছিল, আর চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬,১৮,০০০ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নদীতে জাল ফেলে হতাশ ভোলার জেলেরা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও মেঘনা তেঁতুলিয়া নেই ইলিশের দেখা। তবে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ছে ৩ থেকে ১৫ কেজি ওজনের পাঙ্গাস। এতে কিছুটা স্বস্তি মিলেছে জেলেদের। নিয়মিত অভিযান পাঙ্গাসের উৎপাদন বাড়িয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবিতে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ২৫ অক্টোবর থেকে মেঘনায় জাল ফেলছেন জেলেরা। তবে তারা ঘাটে ফিরছেন অনেকটা খালি হাতে। এদিকে জেলেদের হতাশার মধ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে বড় আকারের পাঙ্গাস, যার ওজন ৩ থেকে ১৫ কেজি পর্যন্ত। ঘাটেই বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। জেলেরা বলছেন ইলিশের আয় হচ্ছে পাঙ্গাসেই। গত এক সপ্তাহ ধরে জেলার প্রতিটি মাছ ঘাটে দৈনিক ২০০ থেকে ৩০০ পাঙ্গাস বেচা কেনা হচ্ছে। অভিযানের পরতনে নদীতে কোনো মাছ হয় না, ইলিশ মাছ তাহলে জায়গা গেছি 3টা পাঙ্গাস বেচছি। ইলিশ মাছ কমছে দেখে পাঙ্গাস 2 একটু পাই। গত বছরের তুলনায় এই বছর পাঙ্গাস উত্তোলন ভালো। মোটামুটি জেলেরা চলতে পারে, আমরাও চলতে পারি। যারা পাঙ্গাস চাষ করছে তারা খুব লাভবান আছে। এই পাঙ্গাসের মাছ 2-4 হাজার আমরা মাছ পাই। বড়টার বড় দাম, ছোটটার ছোট দাম। 2-4 কেন পাঙ্গাস পাই, এই পাঙ্গাস পাই আমরা মোটামুটি চলি। 10 কেজি ওজনের পাঙ্গাস ওটা আমরা এখানে ঠিকা বিক্রি করি। ছোটটা কত ২৫০০-২০০০ এরকম। নিয়মিত অভিযানের কারণে ইলিশের সঙ্গে পাঙ্গাসের উৎপাদন বাড়ছে বলে জানায় মৎস্য বিভাগ। এটাই খুবই স্বাভাবিক এবং প্রতি বছর এটাই হয়ে থাকে। জেলেরা এখন যেহেতু ইলিশ কম পাচ্ছে, তারা তাদের যে ইলিশ না পাওয়ার কারণে তাদের যে লোকসানটা সেই পাঙ্গাসের মাধ্যমে তারা তুলে নিতে পারবে এবং তারা যদি পাঙ্গাসের জাল ব্যবহার করে পাঙ্গাস ধরে, আমরা মনে করি যে তারা লাভবান হবে এবং ইলিশ যে কম পাচ্ছে সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিতে পারবে। মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ভোলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন। প্রথম ৫ মাসে ইলিশ ধরা পড়েছে ৬১,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, ভোলা। রাতভর কাপ্তাই হ্রদে মাছ ধরার পর সেই মাছ অবতরণ করা হচ্ছে জেলার সবচেয়ে বড় অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। এই মুহূর্তে ফিশারি ঘাটে আছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, রাঙ্গামাটি ফিশারি ঘাট আমরা আসলে দেখানোর চেষ্টা করব যে রাঙ্গামাটির এই যে বিশাল কাপ্তাই হ্রদ আছে, সেই হ্রদে আসলে সারা রাত যে জেলেরা যে মাছ ধরেছে সেই মাছগুলো আসলে এখন অবতরণ হচ্ছে রাঙ্গামাটি ফিশারি ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি বোট আসলে এসে এখানে কিছুক্ষণের মধ্যেই এখানে যে শ্রমিকরা আছেন তারা প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আসলে মাছগুলো উঠানো শুরু হবে এবং এই জায়গাতে আসলে দেশের অন্যান্য জায়গার মতো আসলে মাছ কেনা বেচার বিষয়টি না, সেটি হলো যে এখানে কাপ্তাই হ্রদের যে মাছগুলো আরোহণ করা হয় সেগুলো আসলে এখানে অবতরণ করা হয়। অবতরণের পরে এখানে সরকারি রাজস্ব মেটানো হয়। রাজস্ব মিটিয়ে এইসব মাছগুলো আসলে চলে যায় দেশের বিভিন্ন জেলায়, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় চলে যায়। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে আসলে প্রকৃতিতে এক ধরনের যে শীতের আবেশ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক একই রকম আসলে প্রভাব পড়েছে ফিশারি ঘাটে। যে ফিশারি ঘাট আসলে একসময় খুব জমজমাট থাকতো, এখন সেখানে মাছের পরিমাণ একেবারেই কম। আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রকৃতিতে শীত শুরু হয়ে যাওয়াতে এখন এই সময়টাতে আসলে বরাবরই হ্রদের মাছ যে আরোহণের পরিমাণটা কমে যায়। তো উনি আমাদেরকে, ব্যবসায়ীরা আরো যেটা বলেছেন যে এবারের যে বিষয়টি দেখা গেছে সেটি হলো যে বন্ধকালীন সময়টা কাটিয়ে যে মাছ ধরা শুরু হলে সেখানে আসলে সেপ্টেম্বর থেকে আসলে মাছের পরিমাণটা কমতে শুরু করে, কারণ তখন হ্রদে পর্যাপ্ত পানি থাকার কারণে মাছ ধরা পড়েনি। অন্যদিকে এই শীতের মৌসুমে মাছ ধরা পড়ছে না, তবে ব্যবসায়ীদের মধ্যে অনেকেই এটাকে শঙ্কার কথা বলছেন। তারা যেটা বলছেন যে এখানে আসলে যে পরিমাণ মাছ এখন পাওয়া যাচ্ছে, অন্য বছর আসলে এর থেকে বেশি মাছ পাওয়া যেত।
তো মোটামুটি রাঙামাটির যে ফিশারি ঘাটে এখানে যে মাছের যে অবতরণ এই ছিল আমার কাছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফিশারি ঘাট রাঙামাটি থেকে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরে তৈরি করা হচ্ছে মিঠা পানির মাছের শুটকি। জেলেরা বলছেন বিক্রির পর লাভের বড় অংশ চলে যায় ঋণ প্রদানকারী মহাজন ও দাদন ব্যবসায়ীদের কাছে। এই জন্য সহজ শর্তে সরকারি ঋণ সুবিধার দাবি তাদের। শিগগিরই জেলেদের আর্থিক সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। হৃদয়পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। মাচার উপর শুকানো হচ্ছে মাছ। নদী থেকে পুঁটি, ট্যাংরা, শোল, টাকি, চাঁদা সহ বিভিন্ন মিঠা পানির মাছ এনে তৈরি করা হচ্ছে শুটকি। ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা তীরবর্তী আশুগঞ্জের লালপুরে শুটকি তৈরি করছেন মৎস্যজীবীরা। এখান থেকে শুটকি কিনে পাইকাররা সরবরাহ করছেন দেশের বিভিন্ন এলাকায়। জেলেরা বলছেন শুটকি উৎপাদনে প্রয়োজন বড় অঙ্কের পুঁজি। বিক্রির পর লাভের একটি বড় অংশ চলে যায় ঋণ প্রদানকারী মহাজন ও দাদন ব্যবসায়ীদের কাছে। এজন্য সহজ শর্তে সরকারি ঋণ সুবিধা দাবি তাদের। কিছু দাঁড় করে আনি, কিছু লোন টোন তুলে বা কিছু বাহি বক্কা রাহি এইভাবে আমরা চলে ফিরে আসছি আর কি। এখন সরকার যদি এইভাবে এই ব্যাপারে আমরা একটু সহযোগিতা করতো আমরা একটু বাঁচতে পারলাম, কারণ ব্যবসাটা তো অনেক পুঁজি বাড়া লাগে। ব্যাংকের থেকে কোনো 10 টাকা পাইতেছি না বলে তোমরা সাহায্য করলাম, ব্যাংকের থেকে 10 টাকা নিয়ে তোমরা কাজ কারবার করো। সম্ভাবনাময় এই খাতকে সম্প্রসারিত করতে আরও সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা। তবে শিগগিরই জেলেদের আর্থিক সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এই অপ্রচলিত আইটেমগুলোকে যদি প্রমোট করা যায় তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংসের যে ক্ষেত্রটা, বেসটা, এটা সম্প্রসারিত হবে। ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলো ফুলফিল করা উৎপাদনকারীদের জন্য খুবই কষ্টসাধ্য। এই বিষয়ে মাসিক সমন্বয় সভায় আগামী মিটিংগুলোতে আমি এই বিষয়টা উপস্থাপন করব। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বছরের 6 মাস লালপুরের শুটকি ব্যবসা জমে ওঠে। এ সময়ে অন্তত 100 কোটি টাকার বাণিজ্য হয়। প্রয়োজনীয় অর্থের যোগান পেলে ব্রাহ্মণবাড়িয়া লালপুরের শুটকিও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব, এমনটি মনে করছে এ অঞ্চলের শুটকি মাছ ব্যবসায়ীরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রায় 5 মাস পর সর্বনিম্নে ঠেকেছে ঢাকার পুঁজিবাজারের দৈনিক গড় লেনদেন ও প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থানও। কমেছে বাজার মূলধনও। ধস নেমেছে 21টি খাতের মধ্যে 19টিতে। বাজার বিশ্লেষকরা বলছেন বিনিয়োগকারীদের আস্থা সংকটের প্রতিফলন ঘটছে ঢাকার পুঁজিবাজারে। পতন ঠেকাতে বাড়াতে হবে আত্মবিশ্বাস। দুর্বল 5 ব্যাংক একীভূত করে শেয়ার বাজারে তাদের লেনদেন স্থগিত করার পরের সপ্তাহে বড় ধরনের পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহের হিসাবে দেখা যায় 21টি খাতের মধ্যে সিমেন্ট ও টেলিকম বাদে ব্যাংক, বিমা, প্রকৌশলী, চামড়া, জ্বালানি সহ 19টি খাতেই কমেছে দৈনিক গড় লেনদেন। পতনের মুখে গেল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দৈনিক লেনদেন নেমেছে 300 কোটির নিচে, যা 23 জুনের পর সর্বনিম্ন। এছাড়া দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে 354 কোটি 35 লাখ টাকায়, যা 15 থেকে 19 জুন ওই সপ্তাহের পর সর্বনিম্ন। বড় পতন দেখেছে প্রধান সূচক ডিএসইএক্সও। সপ্তাহ ব্যবধানে 265.25 পয়েন্ট কমে এটি নেমেছে 4703 পয়েন্টের নিচে, যা 23 জুনের পর সর্বনিম্ন। এ সময় বাজার মূলধন হারিয়েছে প্রায় 16,942 কোটি টাকা। ব্রোকার্স হাউসগুলোর দাবি, লেনদেন স্থগিত হওয়া 5 ব্যাংকের শেয়ারধারীদের কি হবে, এমন প্রশ্নের অনিশ্চিত উত্তরের কারণেই আস্থার সংকটে পড়েছেন বিনিয়োগকারীরা। আমাদের প্রস্তাব, আমার 5টা ব্যাংকের একটা ব্যাংকে বা 2টা বা 3টা ব্যাংকের শেয়ার ছিল, আমার এই শেয়ারগুলির একটা ভ্যালুয়েশন করে আমাকে সেটার এগেনস্টে যে নতুন ব্যাংকটা আসছে সেটা শেয়ার দিবে। এটা আস্থার সংকট তৈরি করেছে যে 5টা ব্যাংকের যদি এই অবস্থায়, একটা বিশাল আনসার্টেনিটি দেখা দিয়েছে। এই অবস্থায় আস্থা ফেরাতে ব্যাংক ধ্বংসের কারিগরদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানানোর পরামর্শ পুঁজিবাজার সংস্কার কমিটির এই সদস্যের। যখন তারা বিনিয়োগে ছিল তারা কিন্তু জানে না যে তাদের সত্যিকারের পিকচারটা এতটা ভয়াবহ। প্রত্যেকটাতে দেখা গেছে শেয়ার প্রতি দায়ের পরিমাণ অনেক বেশি। সঠিক অবস্থাটা সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দিতে হবে। তারপর যারা কোনোভাবেই কোনো কিছুর জড়িত না তাদেরকে কিভাবে আসলে ক্ষতিপূরণ দেওয়া যায়, এই চিন্তাটা যদি করে তাহলে ভবিষ্যতে তো পুঁজিবাজারে মানুষ চিন্তা করবে যে না, আমরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইও তাহলে যদি সত্যিকার অর্থে আমরা কোনো কিছুর সাথে জড়িত না থাকি তাহলে সরকারের পক্ষ থেকে হলেও কিন্তু আমরা এটা একটা ক্ষতিপূরণ পাবো। শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য, গত সপ্তাহে প্রতিদিনই বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।
সব জটিলতার অবসান ঘটিয়ে পতেঙ্গার লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে ৩০ বছরের চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে ৫০ একর জায়গায় টার্মিনাল তৈরি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখাত শিপিং প্রতিষ্ঠানটি। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর থেকেই দখল বেদখলে আলোচিত ছিল চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী এই লালদিয়ার চর। বন্দরের খুব কাছে অবস্থান হয় দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল স্বতন্ত্র কন্টেনার টার্মিনাল তৈরি করার, কিন্তু অবৈধ দখল মুক্ত করা সহ নানা জটিলতায় তা বারবার পিছিয়েছে। তবে সব জটিলতা কাটিয়ে টার্মিনাল নির্মাণের জন্য মার্কস লাইনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নিজেরা এটা বিওটি ভিত্তিতে করবে এবং এখানে প্রায় 850 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করবে। তিনটা যেটি হবে, একটা টার্মিনালে 616 মিটার এটার লেংথ, আগামী 2-1 মাসের মধ্যে তাদের সাথে চুক্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। বন্দরের যে কন্টিনিউয়াস যে প্রবৃদ্ধি হচ্ছে সেটাকে সামাল দেওয়ার জন্য আমাদের এই সক্ষমতা বৃদ্ধি হবে। সারা বিশ্বে কন্টেনার বাণিজ্যের 40% হিস্সা যেমন এককভাবে মার্কস লাইনের, তেমনি বিভিন্ন দেশে অন্তত 60টি বন্দর এবং টার্মিনাল পরিচালনা করছে মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার। দে আর এক্সপার্ট কন্টেনার লাইনে, সব মডার্ন সিস্টেম এগুলো অপারেট করবে এবং ওদের আউটপুট হবে বেশি। ওরা দেখা যাবে সিঙ্গাপুরের মতো প্রতি মিনিটে একটা করে কন্টেনার লোড অ্যান্ড অফলোড করতেছে এবং অটোমেটিক মেকানিজম, এই সিস্টেম, অটোমেটিক ইন্টেলিজেন্স ওরা হয়তো ওই মেশিনারিগুলির মধ্যে ইনপুট দেবে এবং ইট উইল বি মোর ফাস্টার। 3টি জাহাজ বেরোনোর জেটির সমন্বয়ে টার্মিনাল নির্মাণের পাশাপাশি কন্টেনার রাখতে চট্টগ্রাম বন্দরের কাছে কমপক্ষে 50 একর জায়গার চাহিদা জানিয়েছে মার্কস লাইন। আপাতত একটি অংশে 32 একর এবং অপর একটি অংশে 7.15 একর জায়গার ব্যবস্থা করা হয়েছে। বহিনোঙ্গর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করা পণ্যবাহী জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোকে 6টি বিপজ্জনক বাঁক পাড়ি দিতে হয়, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে লালদিয়ার চরে যে টার্মিনাল হবে সে সংকট এড়ানো যাবে। আর তাতে লাভবান হবে লালদিয়ার চরের টার্মিনাল, যে টার্মিনালটি করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। নাব্য সংকটের জটিলতা না থাকায় যে কোনো গভীরতার জাহাজ প্রবেশের সুযোগ থাকবে লালদিয়া টার্মিনালে। তবে টার্মিনাল চার্জ নিয়ন্ত্রণে রাখার তাগিদ ব্যবসায়ীদের। আগে চট্টগ্রাম বন্দর নিজে টার্মিনাল করতো, টার্মিনাল করে তারা আরেকজন প্রাইভেটাইজেশনে দিত। আর এখন যেটা হচ্ছে যে ডেনমার্কের মার্কস লাইন যে কোম্পানিটা, তারা কি করছে, তারা নিজেরাই ইনভেস্টমেন্ট করছে, এই সার্ভিসটা টার্মিনালটা করবে, তারা দাদা সার্ভিসটা প্রোভাইড করবে এবং অ্যাজ ওয়েল এস এখান থেকে তারা ডেফিনেটলি তাদের বেনিফিট নিবে। আমরা যেটা চাই সেটা হলো যে টার্মিনাল যে চার্জগুলো, সেই চার্জগুলো যেন একটু সহনীয় পর্যায়ে হয়। বাইরের লোকজন এসে যদি আমার কস্ট অফ ডুইং বিজনেস অথবা কস্ট কমাতে পারে, আমি অবশ্যই স্বাগতম জানাবো। কস্ট যদি নাও কমায়, যদি এফিসিয়েন্সি বাড়ায়, সাপোজ আমার 7 দিন লাগে একটা আউটার থেকে আনতে, ইফ ইউ আর ডুইং ইট ইন 3 days, আমি বললাম আপনি 50 টাকা থেকে 100 টাকা নেন, আমি আই উইল এগ্রি টু ইট বিকজ ইউ হ্যাভ কাট ডাউন মাই কস্ট। এগেন আমার কাছে লিড টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ শেষে 2030 সালের মধ্যে চালু হবে লালদিয়ার চরের এপি মোলার টার্মিনাল। আর বছরে এখানে কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা ধরা হচ্ছে 9 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়ির দীঘি নালায় প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগী হয়েছেন পাড়াবাসী। 700 একরের বেশি এলাকা জুড়ে সংরক্ষণ করা হচ্ছে বন। স্থানীয়ভাবে পাড়াবন হিসেবে পরিচিত এলাকাগুলো বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। বনের উদ্ভিদ, ছড়া আর ঝর্ণা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গর্জন, চাপালিশ, বনজলপাই, তেলসুর সহ বহু প্রজাতির গাছ নিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালীতে গড়ে উঠেছে পাড়াবন। 700 একরের বেশি জায়গা জুড়ে ভিলেজ কমন ফরেস্ট বা VSF নামে পরিচিত এই বন। বিভিন্ন প্রজাতির গাছের পাশাপাশি হরিণ, বনমোরগ, ভাল্লুক, ময়না, টিয়া সহ নানা বনজ প্রাণীর আবাসস্থল পাড়াবনে।
পাবলাখালী মৌজা বনের ভেতরে রয়েছে অন্তত 6টি ঝরা ও ঝর্ণা। বন টিকে থাকায় এগুলোর পানি প্রবাহ রয়েছে স্বাভাবিক। এসব পানি আশেপাশের কৃষি জমিতে সরবরাহ করা হচ্ছে। বন সংরক্ষণের পেছনে আর্থিক সহায়তা দিচ্ছে ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদ। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে বন সংরক্ষণে ভূমিকা রাখছেন। এই মৌজা বন যাতে আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি। গ্রামের একটা আইন করেছি, যে গাছ কাটবে ওখান থেকে তাকে আইন অনুসারে শাস্তি জরিমানা দিতে হবে। বন বিভাগের যে উদ্যোগ সেটা হচ্ছে যে তাদেরকে মোটিভেশন দেওয়া, মোটিভেশনের মাধ্যমে এই বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ বন্যপ্রাণী এগুলো রক্ষা করলে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখবে। স্থানীয়রা মনে করেন এই বন শুধু পরিবেশ নয়, জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। দর্শনার্থীদের অনেকে বনের ভেতর ছড়া ঝর্ণা আর গাছ দেখে মুগ্ধ হন। পরিবেশের যে বিপর্যয় সেটা আসলে রক্ষা করার জন্য কিন্তু এখানকার যে পার্বত্য চট্টগ্রামে পারাবন বা মৌজা বনের যে চর্চা, সেটা কিন্তু একটি বড় একটি উদাহরণ হিসেবে কিন্তু আমরা দেখাতে পারি। জেলার বিভিন্ন এলাকায় 59টি পারাবন রয়েছে, যেগুলো স্থানীয়দের উদ্যোগে টিকে আছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। নির্মাণ কাজ শেষ হওয়ার 2 বছরের মধ্যে বাগেরহাটের শরণখোলা মোড়লগঞ্জে টেকসই বেড়ি বাঁধের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ব্লক ধসে বিলীন হচ্ছে বলেশ্বর নদীতে। ঝুঁকির মধ্যে অন্তত 15 কিলোমিটার অংশ। বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু দেওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে নদী শাসন করে ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করা হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। আলী আকবর টুটুলের তথ্য এবং আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। 2007 সালের 15 নভেম্বর সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয় বাগেরহাট সহ উপকূলীয় কয়েকটি জেলা। প্রাণহানি ঘটে অনেকের। স্বজন হারানো বেদনা ও আর্থিক ক্ষতি ভুলে শরণখোলা ও মোড়লগঞ্জবাসীর একমাত্র দাবি ছিল টেকসই বেড়ি বাঁধের। তবে নির্মাণ কাজ শেষ হবার 2 বছরের মধ্যে শরণখোলা উপজেলার বগি, গাবতলা, মোড়লগঞ্জ সহ একাধিক স্থানে ফাটল, বাঁধের ব্লক ধসে বিলীন হচ্ছে বলেশ্বর নদীতে। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি হারানোর ভয়ে দিন কাটছে উপকূলবাসীর। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের সময় মাটির বদলে বালু দেয়ায় ঝুঁকিতে পড়েছেন তারা। অনিয়ম অব্যবস্থাপনার কারণে এই বাঁধ এখন প্রায় ভঙ্গুর। মুখে বইলে গেছে, কাজে তারা কিছু দেয় নাই। 5-7 হাজার লোক আছে, তারা অনেক ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। টেকসই ভেরিবাঁধ না দিয়া আমাদের বালি দিয়া ভরণ করিয়া আমাদের এই রাস্তা তৈরি করে গেছে। এলাকার মানুষের প্রাণের দাবি, জলবায়ু ঝুঁকিতে যেহেতু রয়েছে, তারা জলবায়ু ঝুঁকির থেকে বাঁচার জন্য তাদের প্রাণের দাবি এলাকায় একটা টেকসই ভেরিবাঁধ হোক। নদী শাসন করে ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। মূলত আমরা যেসব পরিকল্পনা এখন গ্রহণ করছি বা যেসব কাজ শুরু হয়েছে, এগুলো নদী শাসনেরই কাজ। বেড়িবাঁধ মাটির যে অংশটা এটি মেরামত হবে, প্লাস এটার সঙ্গে সঙ্গে পাশাপাশি নদী শাসনের কাজটা হবে। তাহলে পরে নদী শাসন এবং বেড়িবাঁধ রক্ষা দুটি কাজে আমাদের একসঙ্গে হয়ে যাবে। শরণখোলা মোড়লগঞ্জের 64 কিলোমিটারের মধ্যে 15 কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। স্থাপনের 3 বছরের জনবল সংকটে চাঁদপুরের ছেঙ্গারচর পৌরসভার পানি শোধনাগার ও পাম্প স্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। এতে সরকারি সেবা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসীর একটি বড় অংশ। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নামুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের ছেঙ্গারচর পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য 2022 সালে স্থাপন করা হয় পাম্প স্টেশন ও শোধনাগার, কিন্তু জনবল সংকটে এখনও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। 3 বছর পার হলেও পাম্প স্টেশনটি থেকে সুবিধা পাচ্ছে কেবল স্টেশন সংলগ্ন এলাকা ও উপজেলা পরিষদ পর্যন্ত কিছু পরিবার। বাকি এলাকার বাসিন্দারা এর সুবিধা থেকে বঞ্চিত। সংশ্লিষ্টরা বলেছেন, মাত্র একজন কর্মচারী স্টেশনটিতে দায়িত্ব পালন করছেন। প্রায় পুরো সময় বন্ধ থাকে পাম্প। শুধু একটা নামে মাত্র পৌরসভা, নাই কোনো সুবিধা, কিচ্ছু নাই। 10,000 ফ্যামিলি আপনার এই পৌরসভার পানি বঞ্চিত আছে। কোথাও যদি ত্রুটি হয়, সেই ত্রুটি মেরামতের করার জন্য বা সারানোর জন্য তাদের কাছে সে জনবল পর্যন্ত নেই, টেকনিশিয়ান নেই। বিভিন্ন রাস্তাঘাটের কাজকামের কারণে বিভিন্ন জায়গায় লাইনগুলো আমাদের ভাঙচুর হচ্ছে। এজন্য আমরা এটা করে সংশোধন করে উঠতে পারতাছি না। তবে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পাইপগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি,
এবং যদি আমরা এখানে আমাদের একজন টেকনিক্যাল পার্সন পাই যিনি আসলে এগুলা সার্বিকভাবে সর্বদা রক্ষণাবেক্ষণ করতে পারবেন, তাহলে হয়তো বা পানি শোধনাগারটা আমরা অ্যাকচুয়ালি যেই পারপাজে এটা করা হয়েছে সেটার উদ্দেশ্য সফল হবে আর কি। তো মূল সংকট হচ্ছে আমাদের জনবল সংকট। সেঙ্গাসুর পৌরসভার পাম্প স্টেশন ও শোধনাগার থেকে 10,450টি পরিবারকে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের পরিকল্পনা আছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। পর্যটকের ভিড় বাড়ছে বান্দরবানে, বিশেষ করে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু কেওক্রাডং পর্বত। এখান থেকে ভোরের দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত পর্যটক। তবে উল্টো চিত্র রাঙামাটিতে। পর্যটন মৌসুমে জেলায় পর্যটকদের উপস্থিতি কমে গেছে, এতে লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। চারদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড়, নীলাকাশ ভেদ করে উকি দিচ্ছে লাল সূর্য। কেওক্রাডং পর্বত থেকে ভোরের দৃশ্য দেখতে ভিড় করেছেন শত শত পর্যটক। বান্দরবনের রুমায় দেশের দ্বিতীয় বৃহৎ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,২০০ ফুট উঁচুতে এর অবস্থান। নিরাপত্তার কারণে দীর্ঘদিন ভ্রমণ নিষেধাজ্ঞার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এ পর্যটন স্পটটি। এরপর থেকে পর্বতটির সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। কাছে থেকে মেঘ উপভোগ করা যাচ্ছে, হেলিপ্যাড তো আছেই, খুবই ভালো লাগতেছে। পাহাড়ের যে রাস্তাটা আঁকা বাঁকা মেঘ, এটা আপনি যদি না দেখেন নিজের চোখে আপনি চিন্তা করতে পারবেন। 3 পার্বত্য অঞ্চলে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দরবন। আপনি বান্দরবন 3 বছর না 10 বছর ঘুরলেও আপনি শেষ করতে পারবেন না। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পুলিশের পক্ষ থেকে আমাদের টহল ডিউটি আছে, পাশাপাশি আমাদের বিভিন্ন বিলবোর্ড আছে, বিভিন্ন সাইনবোর্ড আছে, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। কোনো পর্যটক যদি সহায়তা চান তাহলে ওই নাম্বারে ফোন দিলে আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু আছে আমরা হেল্প করি। পাশাপাশি আমরা জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছি। এদিকে উল্টো চিত্র রাঙামাটিতে। পর্যটন মৌসুমে জেলার পর্যটকদের উপস্থিতি কমে গেছে। আইকন, ঝুলন্ত সেতু সহ অন্যান্য স্পটে নেই দর্শনার্থীদের তেমন আনাগোনা। বেশিরভাগ পর্যটকবাহী নৌকা বাধা রয়েছে ঘাটে। আশপাশের বাণিজ্যিক কেন্দ্রগুলো প্রায় ফাঁকা, এতে লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। এই নভেম্বর মাসে আমাদের ওইরকম আশানুরূপ টুরিস্ট নেই, টুরিস্ট সারা পাচ্ছি না। আমরা ব্যবসা নিয়ে যথেষ্ট চিন্তিত। আমরা আশা করছি নভেম্বরের শেষ নাগাদ আমাদের প্রত্যাশা অনুযায়ী টুরিস্ট রাঙামাটিতে আসবেন। রাঙামাটিতে প্রতি বছর প্রায় 5 লাখ পর্যটক আসেন। এর মধ্যে প্রায় 3 লাখ ভ্রমণ করেন পর্যটন মৌসুম নভেম্বর থেকে মার্চে। মিরন আহমেদ, সময় সংবাদ। সকালের সময় এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলা বিমান হামলার মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে শীতকালীন বৃষ্টি। ডুবে গেছে লাখো লাখো ঘর ছাড়া মানুষের আশ্রয় শিবির। এরই মধ্যে 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজার মিশনে প্রস্তুত ইন্দোনেশিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নথিহীন অবস্থায় পৌঁছানো 153 ফিলিস্তিনির রহস্যময় যাত্রা পথ তদন্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। পশ্চিম তীরে অভিযানের মধ্যে চলছে হত্যাযজ্ঞ। বেইত লাহিয়া, গাজার পূর্বাঞ্চল ও খান ইউনিসে রাতভর চলে বিমান হামলা। তীব্র নিরাপত্তাহীনতার মধ্যে গাজার 9 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। একটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসায় আশঙ্কা বাড়ছে নতুন বিপর্যয়ের। রাতভর বৃষ্টিতে সকালে তাঁবু খোলার পর দেখা গেছে ভেতরে হাঁটু সমান পানি। ভিজে গেছে শিশুদের কাপড় ও খাবার। গাজার সিভিল ডিফেন্স বলছে সরঞ্জামহীন অবস্থায় তারা শত শত সহায়তার আবেদন পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে 14 লাখ মানুষ জরুরি আশ্রয় সামগ্রী চাইলেও সংগ্রহ করা যাচ্ছে না প্রয়োজনীয় সরবরাহ। একই সময়ে অবকাঠামো ধ্বংস, চিকিৎসা সংকট ও নিরাপত্তাহীনতা মিলিয়ে দক্ষিণ গাজা দ্রুত অসুরক্ষিত মানবিক অঞ্চলে রূপ নিচ্ছে। এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিরক্ষা মন্ত্রী সিয়াফ্রি শামসুদ্দিন জানিয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী ও সামরিক সদস্য মিলিয়ে 20,000 কর্মী গাজা মিশনের জন্য প্রস্তুত। জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়া মনে করছে একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন মিশন ছাড়া গাজার মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বৈঠকের ফাঁকে প্রেসিডেন্ট সিরিল রামফোসা জানিয়েছেন, গাজা থেকে আসা 153 ফিলিস্তিনিকে ফেরত পাঠানো হবে না, যদিও তাদের কারো পাসপোর্টের ডিপার্চার স্ট্যাম্প নেই। সীমান্ত কর্তৃপক্ষ বলছে দলটিকে একটি সংস্থা টাকা নিয়ে যাত্রায় পাঠিয়েছে, পরে জটিলতা দেখা দিলে দায় অস্বীকার করেছে।
রামফোসা বলেছেন, দেশের গোয়েন্দা সংস্থা হোম অ্যাফেয়ার্স ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পুরো ঘটনাটি তদন্ত করছে। কিভাবে এই চার্টার্ড ফ্লাইট কেনিয়া হয়ে কোনো আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়া ছাড়া দক্ষিণ আফ্রিকায় পৌঁছালো তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4 প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন, জনগণকে বোঝানোর দায়িত্ব সরকারের বলছে বিএনপি। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নামবে জামায়াত এনসিপি। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়, খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়, ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ, ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। এবং সংসদ নির্বাচনের ব্যালট তৈরিতে কর্ণফুলী পেপার মিলে ব্যস্ততা, সবুজ গোলাপি হালকা হলুদ ও নীলচে কাগজের চাহিদা দিয়েছে কমিশন। 914 টনের বিপরীতে 19% সরবরাহ। এই ছিল সকালের সময়। পরবর্তী আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।